নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ছেলে যতদিন বাড়িতে থাকতো ততদিন আমার পুত্রবধূ আমার পা টিপে দিত আর নিজেকে এই দুনিয়ার সবচেয়ে সরল সাদাসিধা মানুষ হিসেবে দেখাতো। কিন্তু ছেলের গাড়ি গলির মোড়ে ঘুরে অদৃশ্য হয়ে গেলেই সে যেন একেবারে ডাইনি হয়ে যেত। সেদিনও সে আমাকে নির্দয়ভাবে মারধর করেছিল, কিন্তু সে বুঝতে পারেনি দরজার আড়ালে কেউ দাঁড়িয়েছিল। শরীরের জগৎটাই আবির্ভূত হতো শুধু তার মা সাবিত্রী দেবী আর শ্রী শিখার চারপাশে। শহর থেকে দূরে একটি বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হওয়ার কারণে কাজের চাপ ছিল ভীষণ। সেই কারণেই মাসে এক দুবারের বেশি সে বাড়ি আসতে পারতো না। কিন্তু যখনই সে বাড়ি আসতো তার মনে হতো এই বাড়িটা যেন ভালোবাসা আর এক শান্তির চাদরে মোড়া, অথবা অন্তত তাকে এমনটাই দেখানো হতো। সমীরের গাড়ি বাড়ির দরজায় থামার সঙ্গে সঙ্গেই শিখার আদর্শ বউ আর নিবেদিত স্ত্রীর অভিনয় শুরু হয়ে যেত। সে দৌড়ে গিয়ে দরজা খুলতো, মুখে পৃথিবীর সব সরলতা আর মিষ্টি হাসি সাজিয়ে নিত। ও সমীর, তুমি এসে পড়েছো? আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। দেখো দেখো না, মাঝি সকাল থেকেই তোমার পছন্দের পরোটা বানাতে জেদ ধরেছে। আমি বলেছি তোমার শরীরটা ঠিক নেই, তুমি বিশ্রাম নাও, সব আমি বানিয়ে দেব। স্ত্রীর এই কথাকথিত আত্মত্যাগ দেখে সমীর আনন্দে আত্মহারা হয়ে যেত। ঘরে ঢুকে সে দেখতো সাবিত্রী দেবী চুপচাপ বসে আছেন। শিখা তখন তার কোলে মাথা রেখে দিত আর তার পা টিপে দিতে শুরু করত। সমীর বলতো, মা দেখো, শিখা তোমার কত যত্ন নেয়। শহরে থাকলেও আমার কোনো চিন্তা থাকে না। ছেলের চোখে আনন্দ দেখে সাবিত্রী দেবী কিছু বলতে পারতেন না, শুধু ম্লান একটা হাসি দিয়ে তার মাথায় হাত রাখতেন। ভয় পেতেন যদি কিছু বলে তাহলে সমীর চলে যাবার পর তার কি অবস্থা হবে। কিন্তু সমীরের ফেরার সময় যত ঘনিয়ে আসতো শিখার মুখোশ ততই খুলে পড়ত। যে মুহূর্তে সমীর ট্যাক্সিতে বসে নিজের কর্মস্থলে শহরের উদ্দেশ্যে রওনা দিত আর তার গাড়ি গলির মোড় পেরিয়ে যেত, শিখার মুখের সেই মিষ্টি ভাব মুহূর্তেই বিষে বদলে যেত। সে ঘুরে দাঁড়িয়ে শাশুড়ির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখত এবং কর্কশ্বরে বলতো, চলে গেছে তোর আদরের ছেলে। এবার এই কান্নাকাটি বন্ধ কর আর চুপচাপ রান্নাঘরে গিয়ে বাসন মাজ। আর শোন, ভুলেও যদি ফোন করে তোর সব কান্না ওর কানে পৌঁছায়, মনে রাখিস পরের মাসে তোকে বেঁচে থাকতে দেব না। এক মুহূর্তেই সে সহজ সরল শিখা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হতো। যে বাড়ি সমীরের কাছে ছিল সুখের মন্দির, তার পিঠ ফেরাতে সেটাই সাবিত্রী দেবীর জন্য নরকের দরজায় পরিণত হতো। শিখার চোখে আর মমতা ছিল না, ছিল শুধু সম্পত্তির লোভ আর শাশুড়ির প্রতি গভীর ঘৃণা। যে বাড়ি সমীরের উপস্থিতিতে স্বর্গের মতো লাগতো, এখন সেটাই সাবিত্রী দেবীর কাছে জেলের চেয়েও কম কিছু নয়। বাইরে ছিল নিস্তব্ধতা, কিন্তু ঘরের ভিতরে ঝড় আসন্ন। সূর্য উঠে গেছে, কিন্তু সাবিত্রী দেবীর চোখে ঘুমের বদলে ছিল ভয়। পুরনো কোমরের ব্যথা আজ ভীষণ বেড়ে গিয়েছিল, এমনকি পাশ ফিরতেও কষ্ট হচ্ছিল। ঠিক তখনই ঘরের দরজাটা বিকট শব্দে খুলে গেল। দরজায় দাঁড়িয়েছিল শিখা, মুখে কোনো মিষ্টি হাসি নেই, শুধু ঘৃণা। দ্রুত পায়ে এগিয়ে এসে সে সাবিত্রী দেবীর গায়ে চাদরটা ঝাঁকুনি দিয়ে টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। কর্কশ গলায় চিৎকার করে বলল, আরে বাহ, মহারানী এখনো বিছানায় শুয়ে আছে। সূর্য মাথার উপরে উঠে গেছে, তবুও তো ঘুম ভাঙেনি। এখন কি আমি তোর পায়ে চা এনে দেব? উঠছিস নাকি দু চারটে বসাবো? সাবিত্রী দেবী আতঙ্কে উঠে বসার চেষ্টা করলেন, যন্ত্রণায় তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। হাত জোর করে বললেন, না বৌমা, আমি তো উঠেই ছিলাম, কোমরে একটু শক্ত হয়ে গিয়েছিল। শিখা কথাটা কেটে দিয়ে বলল, অজুহাত দিস না বুড়ি, এই অসুখ বিসুখের নাটক সমীরের সামনে করিস, আমার সামনে চলবে না। 5 মিনিটের মধ্যে চা চাই, না হলে আর জল খাওয়ারের কথা ভুলে যা। দেওয়ালের ভর দিয়ে সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে উঠলেন এবং কাপা পায়ে রান্নাঘরে গেলেন। তারপর তাড়াতাড়ি চা বসালেন। তখনই মনে পড়লো চিনির কৌটা খালি। তার বুকটা ধক করে উঠল। তিনি ভাবলেন, একটু ফিকে চা দিয়েই নিয়ে যাই, পরে বুঝিয়ে বলবো। গ্যাস বন্ধ করে কাঁপতে থাকা হাতে তিনি চায়ের কাপ নিয়ে শিখার ঘরে পৌঁছালেন। শিখা সোফায় পা ঝিটিয়ে মোবাইলে ব্যস্ত ছিল। সাবিত্রী দেবী ভয়ে ভয়ে কাপটা টেবিলে রেখে দিলেন। শিখা মোবাইলটা পাশে রেখে কাপ তুলল। সাবিত্রী দেবীর বুকে ধুকপুক যেন থেমে গিয়েছিল। শিখা এক চুমুক দিতেই পর মুহূর্তে তার মুখ রাগে লাল হয়ে উঠল। গরম চা ভরা কাপটা সে সোজা মেঝেতে আছড়ে মারল। কাচের টুকরো ছিটকে পড়লো আর গরম চায়ের ছিটে সাবিত্রী দেবীর খালি পায়ে পড়তেই তার চামড়া জ্বলে গেল। শিখা গর্জে উঠল, এটা কি? আমাকে এই নোংরা জল খাওয়াচ্ছিস? এতে চিনি কোথায়? চুপ করে আছিস কেন? তোর জিভে কি পক্ষঘাত ধরেছে? সাবিত্রী দেবী থরথর করে কাঁপতে লাগলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। রুদ্ধ গলায় বললেন, মা, কাল রাতেই চিনি শেষ হয়ে গিয়েছিল। আমি তো তোমাকে বলেছিলাম কৌটো খালি, তুমি বলেছিলে আনিয়ে দেবে। এই কথা শুনি শিখা আগুনের মতো ফেটে পড়ল। সে এক ঝটকায় উঠে সাবিত্রী দেবীর সামনে এসে দাঁড়ালো।
ও, এখন তুই আমাকে শিখাবি, আমার ভুল ধরবি? ফ্রি রুটি খেয়ে খেয়ে জীবের কাচির মতো চালাচ্ছিস? একটুও না ভেবেই শিখা হাত তুলল, তরাক এক সজোরে চড় পড়ল বুড়ি শাশুড়ির গালে। চটটা এত জোরে ছিল যে সাবিত্রী দেবীর ভারসাম্য হারিয়ে চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি হোঁচট খেয়ে ভাঙা কাছের টুকরোর পাশেই মেঝেতে পড়ে গেলেন। তার গালে শিখার আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তবুও শিখার মন গড়ল না। মেঝেতে পড়ে থাকা শাশুড়ির পাজরে সে সজোরে লাথি মারল। উঠার চেষ্টা করবি না, বিশ্রাম করার খুব শখ না? এবার কর। তাহলে পড়ে থাক এখানেই। আর শোন, আজ দুপুরের খাওয়ার তো দূরের কথা, এক ফোঁটা জলও পাবি না। ক্ষুধায় যখন ছটফট করবি তখন বুঝবি কে মালকিন আর কে দাসী। সাবিত্রী দেবী মেঝেতে পড়ে হাউমাউ করে কাঁদলেন, কিন্তু শিখা দরজাটা সজোরে বন্ধ করে চলে গেল। সময় এগিয়ে চলল, কিন্তু সাবিত্রী দেবীর কাছে এই সময় যেন থেমে গিয়েছিল। যে বাড়ি একদিন বাড়ি ছিল, এখন তা কালকুঠুরি হয়ে উঠেছিল। শিখার অত্যাচার দিন দিন ভয়ঙ্কর হচ্ছিল। সাবিত্রী দেবীর শরীর শুকিয়ে কাটার মতো হয়ে গিয়েছিল। শিখা নিজে দেশি ঘিয়ের পরোটা আর মোয়া খেত, আর শাশুড়ির থালায় ছুঁড়ে দিত রাতের পড়ে থাকা শক্ত শুকনো রুটি। কখনো কখনো ইচ্ছে করেই রুটিগুলো জলে ভিজিয়ে দিত, যেন ওগুলো পশুকেও খাওয়ানো হচ্ছে। পড়শিদের কানে যেন কিছুই না পৌঁছায়, তাই শিখা বাড়ির জ্বালানা সবসময় বন্ধ রাখতে শুরু করলো। পর্দা টানা থাকতো, দরজায় বেল বাজলেই শিখা নিজেই দৌড়ে দরজা খুলতো আর সাবিত্রী দেবীকে ভেতর ঘরে আটকে দিত। একটা আওয়াজও করবি না, ফিসফিস করে হুমকি দিত সে। তারপর এলো সেই দিন যা মানবতাকেও লজ্জার মাথা নত করতে বাধ্য করলো। দুদিন ধরে সাবিত্রী দেবীর প্রচন্ড জ্বর ছিল, সারা শরীর তাওয়ার মতো জ্বলছিল, ঠোঁট ফেটে খোসা পড়ে গিয়েছিল, গলা শুকিয়ে কাটার মতো বিচ্ছিল। দুর্বলতা এতটাই ছিল যে পাশ ফিরতেও পাহাড় টানার মতো লাগছিল। দুপুরবেলা শিখা নিজের ঘরে এসি চালিয়ে টিভি দেখছিল। সাবিত্রী দেবী আর সহ্য হলো না। তৃষ্ণায় তার দম বন্ধ হয়ে আসছিল। সমস্ত শক্তি জড়ো করে শুকনো ফাটা গলায় তিনি ডাকলেন, বউ, ও বউ, একটু জল দাও, গলা একেবারে শুকিয়ে গেছে। সিরিয়ালের মাঝে বিরক্ত হওয়ায় শিখা ভীষণ রেগে গেল। পা ঠুকতে ঠুকতে এসে সাবিত্রী দেবীর ঘরে ঢুকলো। তার হাতে ছিল পানি ভর্তি এক বড় জগ। সাবিত্রী দেবীর ঝাপসা চোখে এক চিলতে আশা জেগে উঠলো। তার মনে হলো হয়তো বইয়ের মনে দয়া হয়েছে। কাঁপতে থাকা হাত দুটো তিনি এগিয়ে দিলেন, যেন কোনো ভিখিরি ভিক্ষা চাইছে। মা, শুধু 2 ঢোক জল। শিখা বিছানার পাশে দাঁড়ালো, তার মুখে শয়তানি হাসি। ও মা, খুব পিপাসা লেগেছে আর জ্বরও খুব বেশি, তাই না? অপেক্ষা কর, আমি এখনই তোর জ্বর নামিয়ে দিচ্ছি। সাবিত্রী দেবী কিছু বুঝে ওঠার আগে শিখা জল ভর্তি পুরো জগটা তার গায়ে ঢেলে দিল। বিছানা, বালিশ আর সাবিত্রী দেবীর কাপড় মুহূর্তেই ভিজে গেল। তীব্র জ্বরে ঠান্ডা জলের ঝাপটা যেন বিদ্যুতের শকের মতো লাগলো। তিনি ঠকঠক করে কাঁপতে লাগলেন, নিঃশ্বাস নিতে ছটফট করতে লাগলেন। নাক মুখে জল ঢুকে পড়ায় প্রচন্ড কাশির দমক উঠল। শিখা দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। নে, জল খেয়ে নে, পেট ভরেছে না? নাকি আরো লাগবে? দেখবি এই ঠান্ডা জলেতে তোর জ্বর একদম উধাও হয়ে যাবে। সাবিত্রী দেবী ঠান্ডায় জমে গিয়ে ভেজা বিছানায় কুঁকড়ে পড়ে রইল। চোখের জল গড়িয়ে এই গালে ভিজিয়ে যাচ্ছিল, কিন্তু শিখার হৃদয় ছিল পাথরের মতো। সে নিচু হয়ে সাবিত্রী দেবীর চুলের মুঠি ধরল আর মুখটা নিজের দিকে টেনে নিল। হাসি উধাও, মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল। ফিসফিস করে বলল, কিন্তু ভীতিকর সুরে বলল, শোন বুড়ি, যদি ফোনে তোর আদরের সমীরকে একটাও কথা বলিস বা কান্নাকাটি করিস, তবে মনে রাখবি তোকে মেরেই ফেলবো। আর দুনিয়াকে বলবো ও বুড়ি পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে। পুলিশও আমার কথাই বিশ্বাস করবে, তোর নয়। এক ঝাটকে শিখা তার চুল ছিঁড়ে দিল। এখন পড়ে থাকা এই ভেজা বিছানাতেই এটাই তোর যোগ্যতা। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সাবিত্রী দেবীর কাছে তার কাঁদার শক্তিও বাকি ছিল না। তিনি ভেজা বিছানায় পড়ে রইলেন, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তিনি ফুলে ওঠা চোখ দুটো তুলে মনে মনে ঈশ্বরকে ডাকলেন, হে ভগবান, তুমি আমাকে এমন বার্ধক্য কেন দিলে? আমি কি এমন পাপ করেছিলাম? আর সহ্য হচ্ছে না প্রভু। হয় বৌমাকে সদ্বুদ্ধি দাও, নয়তো আমাকে নিজের কাছে ডেকে নাও। ওই বন্ধ ঘরের 4 দেওয়াল ছাড়া আর কেউই ছিল না। শরীর জ্বরে পুড়ছিল, কিন্তু মনটা পুড়ছিল সেই অপমানে, যে অপমান তার নিজের পুত্রবধূ তাকে দিয়েছে। ফুলে থাকা চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল, কানের পাশ দিয়ে বয়ে গিয়ে বালিশটা আরো ভিজিয়ে দিচ্ছিল। কাঁপতে থাকা হাতে সাবিত্রী দেবী পাশে দেওয়ালটা ছোঁয়ার চেষ্টা করলেন। নিজের কাপড় বদলানোর মতো শক্তিটুকুও আর তার ছিল না। তিনি সেখানেই গুটিসুটি হয়ে শুয়ে পড়লেন, যেমন আঘাত পেলে একটা ছোট বাচ্চা ভয় সিঁদিয়ে যায়। তার দৃষ্টি গিয়ে পড়ল সামনের দেওয়ালে টাঙানো এক ঝাপসা ছবির উপর। সেটা ছিল তার স্বর্গীয় স্বামীর ছবি। ছবির উপর ঝুলে থাকা শুকনো মালাটা দেখে তার স্মৃতির বাঁধ ভেঙে গেল।
মনে মনে তিনি বললেন, আমাকে এই নরকে ফেলে রেখে আপনি কোথায় চলে গেলেন? দেখছেন না আপনার আদরের বৌমা আজ আমার কি দশা করেছে? আমরা কি এই দিনের জন্য পয়সা পয়সা জমিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম? এই বইয়ের জন্যই কি আপনি সারা জীবনের সঞ্চয় উজাড় করে দিয়েছিলেন? তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যখন তার স্বামী বেঁচে ছিলেন। এই বাড়িতে তার অনুমতি ছাড়া একটি পাথরও নড়ত না। দীননাথজি তাকে বলতেন এই ঘরের লক্ষ্মী। তার সামান্য সর্দি হলেও তিনি গোটা বাড়ি মাথায় তুলে নিতেন। অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে সাবিত্রী দেবীর মনে পড়ল, একবার তার পায়ে মোচকানো লাগলে স্বামী নিজেই রান্নাঘরে গিয়ে তার জন্য সেক দেওয়ার জল গরম করেছিলেন আর বলেছিলেন, সাবিত্রী, যতদিন আমি আছি তোকে মাটিতে পা রাখতে দেব না। আজ সেই একই বাড়ির মেঝেতে তিনি পড়ে আছেন একেবারে লাশের মতো, অজ্ঞান। যে স্বামী তাকে ফুলের মতো আগলে রেখেছিল, তার চলে যাওয়ার পর আজ নিজের বৌমাই তাকে কাঁটার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ছবির দিকে তাকিয়ে তিনি ফিসফিস করে বললেন, আমাকেও আপনার কাছে ডেকে নিন না, আর অপমান সহ্য হচ্ছে না। সমীর তো বিদেশে বসে আছে, তার মনে হয় এখানে তার মা রাজত্ব করছে। সে কি জানে এই বাড়িতে তার মা এক ফোঁটা জল আর এক নিঃশ্বাসের শান্তির জন্য হাহাকার করছে? আপনি আজ বেঁচে থাকলে এই বউ কি আমার গায়ে হাত তোলার সাহস পেত? দুর্বলতার আর ঠান্ডায় তার গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছিল না। চোখ বন্ধ করে তিনি স্বামীর সেই পুরনো সম্ভাবনার কণ্ঠটা অনুভব করার চেষ্টা করলেন। যেন শুনতে পেলেন, ধৈর্য ধরো সাবিত্রী, ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। কিন্তু বাস্তবের ঠান্ডা তাকে আবার ঝাঁকিয়ে দিল। বন্ধ করে জানালা দিয়ে আসা সামান্য আলো এখন তার চোখে বিঁধছিল। তিনি শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করছিলেন, হয় সমীর সব সত্যটা জেনে যাক, নয়তো এটাই যেন তার শেষ নিঃশ্বাস হয়। এতটাই অসহায় ছিলেন যে চিৎকারও করতে পারছিলেন না, কারণ শিখার সেই ভয়ঙ্কর মুখ আর মৃত্যুর হুমকি তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি শুধু ভেজা বিছানায় পড়ে পড়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু বলা হয়, উপরে যিনি আছেন তার লাঠিতে শব্দ হয় না, কিন্তু যখন পড়ে তখন তার জবাবও থাকে না। শিখার অহংকার আর অত্যাচার এমন এক সীমায় পৌঁছেছিল যেখানে তার পতন অবশ্যই। ওদিকে শহরে সমীরের প্রজেক্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল। সে ভাবল, একটা সারপ্রাইজ দেওয়াই যাক। শিখা আর মাকে আগে জানালে তো এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে যাবে। সে খুশিতে ভরপুর ছিল। সে জানতই না যে বাড়িটাকে সে সুখের নীড় ভেবে রেখেছিল, সেখানে তার মা ধীরে ধীরে তিলে তিলে মরছে। দুপুরবেলা সমীরের ফ্লাইট আগেই ল্যান্ড করলো। সে ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি পৌঁছালো। পাড়াটা ছিল অদ্ভুত রকমের নিঃশব্দ। সে দেখলো মুখ্য দরজাটা বোধহয় কাজের লোক বা ময়লাওয়ালা যাওয়ার পর ঠিকমতো বন্ধ হয়নি, শুধু ঠেসে রাখা। সমীরের মাথায় দুষ্টুমি খেলা করলো। সে ভাবলো চুপি চুপি ঢুকে শিখাকে ভয় দেখাবে। সে চাপা পায়ে ঘরে ঢুকলো, কিন্তু ড্রয়িং রুমের দিকে এগোতেই ভিতরের ঘর থেকে কারো চিৎকার আর কাঠের বাড়ির শব্দ ভেসে এলো। সঙ্গে শিখার এমন এক আওয়াজ যা সমীর আগে কখনোই শুনিনি, ভয়ঙ্কর হিংস্র এক স্বর। শিখা হাঁপাতে হাঁপাতে চিৎকার করছিল, আজ তো তোর ফেসলা করেই ছাড়বো। অনেক বেঁচেছিস, কতবার বলেছি ওই আলমারির চাবি কোথায়? আর সমীরের ঠাকুমা যে পারিবারিক হাতটা তোকে দিয়েছিল সেটা কোথায় লুকিয়ে রেখেছিস? সমীরের বুক ধকপক করে উঠল। সে ঘরের দরজার কাছে পৌঁছালো। দরজাটা সামান্য খোলা ছিল। তারপর সে দেখলো তাতে তার আত্মা কেঁপে উঠল। ভেতরের দৃশ্যটা ছিল ভয়াবহ। তার বৃদ্ধ মা সাবিত্রী দেবী মেঝেতে পড়েছিলেন, সাদা চুল, এলোমেলো কাপড় ছেঁড়া। শিখার হাতে ছিল একটা মোটা লাঠি, যেটা দিয়ে সে বিন্দুমাত্র দয়া না করে শাশুড়ির পিঠ আর পায়ে আঘাত করে চলছিল। সাবিত্রী দেবী কাতর হয়ে মিনতি করছিল, বৌমা, আমি মরে যাব, মেরো না, যা চাইছো নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। আর শিখা পাগলের মতো হেসে বলছিল, মরিস না কেন বুড়ি, এই পৃথিবী আর এই বাড়ির উপর তুই বোঝা। তুই বেঁচে থাকলে এই বাড়ি আমার নামে হবে না, তুই মরলেই আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আজ তোর কাজ শেষ করেই ছাড়বো। শিখা যখন আবার লাঠিটা বাতাসে তুললো, ঠিক তখনই সমীরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে নিজের ভারী ব্যাগটা সজোরে মেঝেতে আছড়ে মারলো। শব্দটা হতেই শিখার হাত বাতাসে জমে গেল। কাঁপতে কাঁপতে সে পিছনে ফিরে দেখলো সামনে দাঁড়িয়ে সমীর, তার চোখে জল, মুখে আগুন। সমীরের চোখে সেই ঘৃণা দেখে শিখার পায়ের নিচে মাটি সরে গেল। তার হাত থেকে লাঠিটা পড়ে গেল। মুখ ফ্যাকাশে হয়ে সে কাপা গলায় বলল, সমীর, তুমি তুমি তো পরের সপ্তাহে আসার কথা ছিলে, তুমি কবে এলে? সমীরের দৃষ্টিতে তখন মৃত্যুর নাচ। শিখা সঙ্গে সঙ্গে রং বদলে ফেললো। বানানো কান্না এনে শাশুড়ির দিকে ছুঁড়ে বলল, সমীর, দেখো না, মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছেন, খুব চোট লেগেছে। আমি তো শুধু ওনাকে তুলতে যাচ্ছিলাম, এই লাঠিটা তো এমনিই পড়েছিল।
সমীর ঝড়ের বেগে এগিয়ে এলো। শিখা ভেবেছিল সে হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু সমীর তার হাত চেপে ধরে এক ঝটকায় মাকে ছেড়ে দূরে সরিয়ে ফেলল। গর্জে উঠল সমীর, চুপ! আর একটা শব্দও না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তুমি এত নিচে নামতে পারো। আর একটু আগে যে কথাগুলো বলছিলে সেগুলোকে আমি ভুল শুনেছি? সমীর হাঁটু গেড়ে মায়ের পাশে বসে পড়ল। দেখলো মায়ের হাত আর পিঠ জুড়ে নীল দাগ। ছেলের মুখ দেখা মাত্রই সাবিত্রী দেবী তার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি কথা বলতে পারছিলেন না, শুধু কাঁপছিলেন। রুদ্ধ গলায় সমীর বলল, মা, আমাকে মাফ করে দাও। এই নাগিনীকে আমি ঘরে এনেছি, আমি অন্ধ ছিলাম মা, আমাকে ক্ষমা করো। সে মাকে সোফায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন শিখার জন্য আর কোনো জায়গা ছিল না। যে দৃশ্য সে দেখছে তা তার বুকটা চিরে দিয়েছিল। যে মা তাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল, আজ সেই মাই ধুলোয় লুটিয়ে পড়েছিল। আর তার নিজের স্ত্রী এক জল্লাদের মতো তার উপর লাঠি চালাচ্ছিল। সমীরকে দেখেই শিখার বুক কাঁপতে লাগলো। কাঁপা হাতেই সে শাড়ির আঁচল ঠিক করলো। মুখে মিথ্যা উদ্বেগের মুখোশ পড়ল। হকচকিয়ে নকল কান্নায় জুড়ে সে বলল, সমীর, তুমি ভুল বুঝছো। মাঝের হঠাৎ পাগলামি দৌড়া পেয়েছিল, নিজেকেই মারছিল। আমি তো শুধু লাঠিটা কেড়ে ওনাকে বাঁচাচ্ছিলাম। দেখো না, ওনার কত চোট লেগেছে, আমার তো বুক ফেটে যাচ্ছে। এ নির্লজ্জতা দেখে সমীরের রক্ত ফুটে উঠল। জীবনে কোনোদিন সে কোনো নারীর গায়ে হাত তোলেনি, কিন্তু আজ তার হাত আপনাতেই উঠে গেল। সমীর সজোরে এক চর বসালো শিখার গালে। শিখা ছিটকে পড়ে গেল, মাথা গিয়ে ঠেকলো টেবিলের কোনায়। গর্জে উঠল, সমীর, থাম! তোর নোংরা মুখে আমার মায়ের নাম নিবি না। পাগলামি দৌড়া মায়ের নয়, তোর রয়েছে। বাঁচাচ্ছিলি? লাঠি দিয়ে পেটাতে পেটাতে বাঁচাচ্ছিলিস। আমি নিজের কানে শুনেছি তুই ওনাকে মেরে ফেলতে চাস, যাতে এই বাড়ি আর গহনা সব তোর হয়। সমীর দৌড়ে মায়ের কাছে গেল। সাবিত্রী দেবী প্রায় অচেতন। তাকে তুলে ধরতেই তার মুখ দিয়ে যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো। সমীর দেখলো মায়ের জামার পেছনেই রক্তের দাগ ফুটে উঠেছে। কাঁদতে কাঁদতে সে বলল, মা, ও মা, আমাকে দেখো, তোমার ছেলে এসে গেছে। আমাকে মাফ করে দাও মা। আমি বুঝতেই পারিনি এ বাড়িতে তোমার সঙ্গে কি হচ্ছিল। আমি তোকে দেবতার মতো মানতাম। শিখার দিকে তাকিয়ে সে বলল, আর তুই তো বিষধর সাপ। কিন্তু শিখা তখনও হার মানতে রাজি নয়। বেঁচেতে বসে চিৎকার করে বলল, হ্যাঁ, তো আমি কি ভুল করেছি? এই বুড়ি আমার জীবন নরক করে দিয়েছিল। কতদিন এর সেবা করতাম। আর এমনিতেই এই বাড়ি আর সম্পত্তি তোমার, তাই তার অধিকার আমার। এই বুড়ি মাঝখানে কেন আসছে? সমীর ঘৃণভরে তার দিকে তাকালো। ফোন বের করে ডায়াল করলো। ভয় কাঁপতে কাঁপতে শিখা বলল, কাকে ফোন করছো তুমি? সমীর কঠোর কণ্ঠে বলল, পুলিশকে। আর তোর মা বাবাকেও, যেন তারা এসে দেখে তার মেয়ের হিসেবে কোনো ডাইনিকে জন্ম দিয়েছে নাকি। আজ তো তুই শুধু এই বাড়ি থেকেই নয়, এই সমাজ থেকেও বহিষ্কৃত হবে। সমীর পুলিশে ফোন করে বাড়ির ভিতরে চলা নির্যাতনের কথা জানালো। সে প্রতিবেশীদেরও ডেকে চিৎকার করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই পুরো পাড়া জমে গেল। লোকজন যখন সাবিত্রী দেবীর শরীরে পড়ে থাকা নীল দাগ আর কাটা ঘা দেখলো, সবার চোখে জল চলে এলো। মহিলারা শিখাকে ধিক্কার দিতে শুরু করলো। এক প্রতিবেশিনী বলল, লজ্জা হয় না তোর? আমরা তো ভাবতাম সাবিত্রী দেবী যে বাইরে আসেন না কেন। তুই বলতিস ওনার শরীর ভালো না, অথচ তুই তো ওনাকে জীবন্ত কবর রেখেছিলিস। পুলিশ বাড়ির ভিতরে ঢুকলো। সমীর সে লাঠি আর মায়ের ছেঁড়া জামার প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ অফিসার বললেন, মিস্টার সমীর, আমরা একে অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ হত্যার চেষ্টা এবং এল্ডার অ্যাবিউজ আইনের গ্রেফতার করছি। আপনার মায়ের মেডিকেল টেস্ট হবে, আর সেই রিপোর্ট ওর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হবে। যখন মহিলা পুলিশ শিখাকে হাতকড়া পরাতে যাচ্ছিল, সে পাগলের মতো চিৎকার শুরু করলো, শিখাকে ছেড়ে দাও সমীর, তুমি এটা করতে পারো না। আমি তোমার স্ত্রী, মা, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে। এতক্ষণ সমীরের কোলে মাথা রেখে কাঁদছিলেন সাবিত্রী দেবী। তিনি প্রথমবার চোখ তুলে তাকালেন। তার চোখে আর ভয় নেই, আছে গভীর ঘৃণা। তিনি পুত্রবধূর দিকে তাকিয়ে শুধু বললেন, তুই তো বলেছিলিস আমি এই বাড়ির বোঝা। আজ দেখ, তোর অহংকারই তোর সবচেয়ে বড় বোঝা হয়ে গেল। যে বীজ তুই বুনেছিলিস আজ তার কাটার মতোই ফিরে এলো। ঈশ্বর তোকে কোনোদিন ক্ষমা করবে না। পুলিশ শিখাকে টেনে নিয়ে গেল। পুরা পাড়ার সামনে তাকে জিপে তোলা হলো। তার চিৎকার আর মিনতি আর কারো কানে পৌঁছাচ্ছিল না। যখন তার চালাকি আর কান্নাকাটি কোনো কাজ করলো না, তখন তার আসল চেহারা সবার সামনে বেরিয়ে এলো। পুলিশের জিপের সাইরেনের গুলির মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। এতক্ষণ সমীরের পায়ে পড়ে ক্ষমা চাইছিল শিখা, কিন্তু যখন সে দেখলো সমীর মুখ ফিরিয়ে নিয়েছে আর সাবিত্রী দেবীর মুখ পাথরের মতো শক্ত, তখন তার ভয় হঠাৎই হিংস্র উন্মাদনায় বদলে গেল। মহিলা কনস্টেবল তাকে ধরে জিপের দিকে টানতেই শিখার মুখ রাগেই কালো হয়ে গেল।
এখন আর সে কাকুতি মিনতি করছে না, হাত পা ছুঁড়ে মারছে না। আমাকে ছাড়ো, তোমরা সবাই মিলে আমার তামাশা দেখছো? সাহস কি করে আমাকে ছোঁয়ার হয়? সে ঘুরে সমীরের দিকে তাকালো, যে তখন নিজের মাকে সামলাচ্ছিল। শিখার চোখে অনুশোচনা নয়, ছিল বিষ। সমীরের দিকে থুতু ছুঁড়ে সে চিৎকার করে বলল, মনে রাখিস সমীর, তুই নিজের স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিলি, তুই কখনোই সুখী হবি না। এই বুড়ির জন্য নিজের সংসার ভেঙে দিলি। এই অসুস্থ বুড়িটাকে লালন কর, দেখি কতদিন পারিস। আমার অভিশাপ লাগবে তোর, তুই তিলে তিলে মরবি। পাড়া প্রতিবেশীরা হতভম্ব হয়ে গেল। এক প্রতিবেশিনী ধমক দিয়ে বলল, লজ্জা কর কালমুখী, এখনো নিজের ভুল মানছিস না? শিখা সেই প্রতিবেশীর দিকে ঝাঁপিয়ে পড়ে অশ্লীল গালাগালি শুরু করলো। আমাকে শেখাতে এসেছিস? তোরা সবাই আমার সঙ্গে হিংসা করিস, তোদের সবারও এই দশাই হবে। আমি জেল থেকে বেরিয়ে এসে একে একে সবাইকে দেখব, কেউই রেহাই পাবে না। যখন কনস্টেবল তাকে জিপের ভেতরে ঠেলে দিল, সে লোহার দরজায় মাথা ঠুকতে লাগলো আর আকাশের দিকে তাকিয়ে অভিশাপ দিতে লাগলো, হে ভগবান, যদি সত্যি থাকিস তাহলে এই বাড়িটাকে ধ্বংস করে দে। এই মা ছেলের সুখে আগুন লাগিয়ে দে। আমি অভিশাপ দিচ্ছি সমীর, যে মায়ের জন্য তুই আমাকে বের করে দিলি, সেই মাই তোর সর্বনাশের কারণ হবে। সাবিত্রী দেবী কান চেপে ধরলেন। সমীরের মুখ রাগে শক্ত হয়ে গেল। সে পুলিশকে বলল, ইন্সপেক্টর সাহেব, ওকে এখান থেকে নিয়ে যান, না হলে আমি নিজের সংযম হারিয়ে ফেলবো। পুলিশ জিপের দরজা জোরে বন্ধ করে দিল। জিপ চলতে শুরু করলো, তবুও শিকার চিৎকার শোনা যাচ্ছিল। জানালার গ্রিল দিয়ে হাত বের করে সে অশ্লীল ইশারা করছিল আর পুরো পাড়াকে গাল দিচ্ছিল। জিপ যত দূরে যেতে লাগলো, তার আওয়াজ ততই তীক্ষ্ণ হয়ে গেল। যে নারী একদিন এই বাড়ির রানী হয়ে রাজত্ব করতে এসেছিল, আজ সে একজন অপরাধীর মতো চিৎকার করতে করতে জেলের পথে। পাড়ার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বড় কোনো বিপদ টলে গেল। সমীর মায়ের কাঁধে হাত রাখলো। সাবিত্রী দেবী শুধু বললেন, যার মনে এত বিষ থাকে তাকে ভগবানও বাঁচাতে পারেন না, তার অভিশাপ তাকেই পুড়িয়ে দেয়। মানুষের সর্বনাশ যখন কাছে আসে, তখন তার বুদ্ধি আগে নষ্ট হয়। শেষ পর্যন্ত শিখা নিজের ভুল মানেনি, আর সেটাই তার সম্পূর্ণ পতনের কারণ হল। সেই দিন তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল, যখন পুলিশ তাকে সবার সামনে হাতকড়া পরিয়েই নিয়ে গিয়েছিল। সে ভেবেছিল বাবের বাড়ির লোকেরা তাকে বাঁচাবে, কিন্তু তার বাবা যখন সাবিত্রী দেবীর শরীরে লাঠির দাগগুলো দেখলেন, তিনি লজ্জায় মাথা নত করলেন। তিনি স্পষ্ট বললেন, আমার মেয়েকে সংস্কার শিখিয়েছি, কসাই বানায়নি। আজ থেকে শিকার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আদালতে সমীর শিকার বিরুদ্ধে পাক্কা প্রমাণ পেশ করলো। প্রতিবেশীদের সাক্ষ্য আর মেডিকেল রিপোর্টে তার অত্যাচারের সব সত্য সামনে এলো। তাকে 6 মাসের কঠোর কারাদণ্ড দেওয়া হলো। জেলে শিখাকে ঠিক সেই সব কষ্ট সহ্য করতে হলো যা সে তার শাশুড়িকে দিয়েছিল। পাথরের মতো শক্ত রুটি আর দুর্গন্ধযুক্ত জল। কাজ করতে না চাইলে এই জেলরক্ষীর কাছ থেকে ঠিক সেই ভাষাতেই ধমক খেতে হতো, যেভাবে সে সাবিত্রী দেবীকে অপমান করত। তখন সে বুঝতে পারল অসহায়তা আর ক্ষুধা কাকে বলে। জেল থেকে বেরিয়ে এলে পৃথিবী বদলে গিয়েছিল। সমীর তাকে আইনত তালাক দিয়ে দিয়েছিল। সে বাপের বাড়ি গেলে ভাই দরজাই খুলল না। সমাজে তার পরিচয় হয়ে গিয়েছিল নিষ্ঠুর বউ নামে। কেউ তাকে কাজ দিতে চায় না, মাথা গোজার জায়গাও দেয় না। যে নারী একদিন বিশাল বহুল বাড়িতে রাজত্ব করত, আছে রাস্তায় রাস্তায় ভিক্ষার জন্য ঘুরছে। পেট ভরাতে তাকে মন্দিরের বাইরে লাইনে দাঁড়াতে হয়। অন্যদিকে সমীর নিজের জীবনের একটাই লক্ষ্য বানালো, মায়ের হারিয়ে যাওয়া হাসিটা ফিরিয়ে আনা। সে নিজের চাকরির বদলি নিয়ে নিজের পৈতৃক শহরে করিয়ে নিল, যাতে সারাক্ষণ মায়ের পাশে থাকতে পারে। এখন সমীর নিজেই ভরে উঠে মায়ের জন্য চা বানায়, তার পায়ে তেল মালিশ করে, পুরনো ব্যথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। সাবিত্রী দেবী আর কোনো ভয় নেই। তার মুখের ভাঁজগুলো এখন আর আতঙ্কে নয়, হাসিতে ফুটে উঠল। বাড়িতে আর লাঠির শব্দ নয়, ভজন আর হাসির ধ্বনি শোনা যায়। সমীর প্রায় বলে, মা, সেদিন যদি আমি বাড়ি না ফিরতাম, তবে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারতাম না। আর সাবিত্রী দেবী শুধু হেসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, তিনি ফিরে পেয়েছেন তার হারানো ছেলে আর নিজের বাড়ি। এই গল্প আমাদের শেখায়, যেমন বপন করবে তেমনই ফল পাবে। সময়ের চক্র খুব শক্তিশালী। আজ তুমি অন্যের সঙ্গে যা করবে, কাল সেটাই তোমার সঙ্গে হবে। বৃদ্ধরা পরিবারের ভিত্তি, তাদের অপমান করা মানুষ কখনোই সুখী হতে পারে না। অত্যাচার যতই চালাকির সঙ্গে করা হোক, একদিন না একদিন তো সবার সামনে প্রকাশ পায়। সম্পর্ক আর দোহাই আসল সম্পদ, জমি গহনা নয়। আজকের প্রশ্ন, সমীর বাড়িতে ফিরে কি দেখলো? আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ সকালে লক্ষ্মীদেবী অন্যদিনের তুলনায় অনেক আগেই উঠে পড়েছিলেন। রান্নাঘর থেকে টানা খুটখাট শব্দ ভেসে আসছিল। সেই শব্দ পৌঁছে যাচ্ছিল তার ছেলে বিবেক ও পুত্রবধূ প্রীতির ঘরেও। হঠাৎ বিবেকের ঘুম ভেঙে গেল। সে প্রীতিকে বলল,
আরে, এত ভোরে মা রান্নাঘরে কি করছেন? একবার দেখে আসি। এই কথা বলে বিবেক উঠতে যেতেই প্রীতি বিরক্ত হয়ে বলল, কোথাও যাওয়ার দরকার নেই। অকারণেই নিজের ঘুম নষ্ট করছো। তোমার মা নিশ্চয়ই নিজের জন্য জল গরম করছেন, আর সেই জন্যই আমাদের ঘুম ভেঙে দিচ্ছেন। কতবার বলেছি রাতে ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করে দিও, কিন্তু তুমি শোনো কই। সে রাগ ঝাড়তে ঝাড়তে বলতেই থাকলো, সারা রাতের ঘুমটাই বরবাদ করে দিল। এমনিতেই তো ওদের কোনো কাজকর্ম নেই, ঘরের কাজ করতে গেলেই হাঁটুর ব্যথার কথা মনে পড়ে যায়। অথচ ভোরবেলা সাজগোজ করে পার্কে হাঁটতে যেতে একদম ভুল হয় না। আমাদের ঘুম হচ্ছে কিনা তাতে কার কি আসে যায়। এক তো সারাদিন ঘরের কাজে লেগে থাকি, তার উপর রাতে শান্তিতে ঘুমোতেও দেয় না। বলতে বলতে প্রীতির সকাল সকাল শাশুড়িকে দোষারোপ করতে শুরু করলো। তখন বিবেক শান্ত স্বরে বলল, প্রীতি, তুমি তো জানোই মায়ের গাঁটে বাতের সমস্যা আছে। ডাক্তারে তো ওকে হাঁটতে যেতে বলেছেন। আর তাছাড়া তুমি যতটা কাজের কথা বলো, আসলে ততটা কাজ তো হয় না। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজের বউ আসে, বাসন কাপড় ধোয়ার জন্য আলাদা বউ রেখেছ, শুধু রান্নার কাজটাই তো থাকে, সেটাতেও মা তোমাকে সাহায্য করেন। সবজি ছাড়ানো, কাটা, এসব কাজ তো তোমাকেই করতে হয় না, তবুও সারাদিন শুধু কাজ কাজ করেই যাও। প্রীতি সঙ্গে সঙ্গে বলল, তুমি তো খেয়ে দিয়ে অফিসে চলে যাও, পেছনে এখানে এত কাজ পড়ে থাকে যে করতে করতে আমার কোমর ভেঙে যায়। আর তুমি তো জানোই তোমার মা সন্ধ্যাতেও বাড়িতে থাকেন না, কখনো সৎসঙ্গ শুনতে যান, কখনো মন্দিরে। বাড়িতে ওনার মনই বসে না। রাগের মাথায় সে বলেই ফেলল, যখন বাড়িতে থাকতে ভালোই লাগে না, তখন ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও না, তোমার মাও শান্তিতে থাকবে, আমিও। এই কথা শুনে বিবেক রাগে ফেটে পড়ল। প্রীতি, আজ তুমি একবার এই কথা বলেছ, কিন্তু ভবিষ্যতে যদি আবার এমন কথা মুখে আনো তাহলে মন্দ হবে, সাবধান। ঘরের দরজাটা একটু খোলা ছিল, সব কথা লক্ষ্মী দেবীর কানে পৌঁছে গিয়েছিল। পুত্রবধূর মনের ভাব বুঝে তার হৃদয় গভীর কষ্টে ভরে উঠল। তবুও তিনি কিছু না বলে চুপচাপ পার্কে হাঁটতে চলে গেলেন। খাবারের পর লক্ষ্মী দেবী দুপুরের রান্নার জন্য শাকসবজি কাটতে বসেছিলেন। ঠিক তখনই প্রীতি সাজগোজ করে ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা, আমি একটু আমার বান্ধবী সোনিয়ার সঙ্গে বাজারে যাচ্ছি, ফিরতে দেরি হবে। লক্ষ্মী দেবী বিনীত স্বরে বললেন, বৌমা, আমার চশমাটা ভেঙে গেছে, বিবেককে বলবো কি করে? ও তো সকালবেলা বেরিয়ে যায়, রাতে ফেরে। তুমি যখন বাজারেই যাচ্ছ, আমার চশমাটা একটু সারিয়ে আনবে। প্রীতি মুখ ঘুরিয়ে বলল, মা, এই মাসে খরচ খুব বেড়ে গেছে, আমাকেও বান্ধবীর বিয়ের জন্য শপিং করতে হবে। এখন ভাঙা চশমাতেই কাজ চালান। এমনিতেও আপনার তো অফিসে যাওয়ার কাজ নেই, চশমা ছাড়া এমন কি কাজ করবেন? আগামী মাসে বানিয়ে দেব। লক্ষ্মীদেবী ধীরে বললেন, ঠিক আছে বৌমা। প্রীতি ব্যাগ তুলে বেরিয়ে গেল। চশমা ছাড়া লক্ষ্মীদেবীর খুব কষ্টে দিন কাটছিল। একদিন তার নাতি সোনু ঘরে খেলছিল। সে জল চাইলে লক্ষ্মীদেবী রান্নাঘরে জল আনতে গেলেন, কিন্তু চশমা না থাকায় কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ তার হাত কাচের গ্লাসে লেগে গেল। গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙার শব্দ শুনে প্রীতি দৌড়ে এলো। মেঝেতে কাচের টুকরো দেখে সে আগুন হয়ে উঠল। ঈশ্বর দুটো চোখ দিয়েছেন তো, দেখে কাজ করতে পারেন না? আমার এত দামি ইম্পোর্টেড গ্লাস ভেঙে দিলেন। জানেন এটা কে দিয়েছিল? আমার মা দিয়েছিল। অকারণে এত ক্ষতি। প্রীতির চিৎকার শুনে বিবেক ছুটে এলো। কি হয়েছে প্রীতি, এত চেঁচাচ্ছ কেন? দেখছো না তোমার মা আমার এত দামি গ্লাস ভেঙে দিয়েছে। বিবেক বলল, ভুল করে পড়ে ভেঙে গেছে, এতে এত চেঁচামেচি করার কি আছে? অকারণে পাহাড়কে পর্বত বানানো তোমার থেকে ভালো কেউ জানে না। এই বলে সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আপনি চশমা পরেন না কেন? তাই তো কিছুই দেখতে পাননি। হয়তো তাই। মা, আপনার চশমাটাই তো ভাঙা। লক্ষ্মীদেবী কথা শেষ করতে না করতেই প্রীতি বিরক্ত গলায় বকবক করতে করতে বলল, কে জানে কোন জগতে হারিয়ে থাকেন আপনার মা, অকারণে আমার এত বড় ক্ষতি করে দিলেন। এই কথা বলতে বলতে প্রীতি নিজের ঘরে চলে গেল। এদিকে লক্ষ্মীদেবীর কিছুতেই মাথায় ঢুকছিল না তিনি এমন কি দোষ করলেন যে তার পুত্রবধূ এতটা রেগে গেল।
আসলে প্রীতির তথাকথিত মডার্ন বান্ধবীদের প্রভাব ছিল তার ওপর গভীর। তার বেশিরভাগ বান্ধবী হয় শ্বশুর শাশুড়িকে ছেড়ে আলাদা সংসার বেঁধেছে, নয়তো তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজেরা দায়িত্বমুক্ত স্বাধীন জীবন বেছে নিয়েছে। ওদের দেখাদেখিতেই প্রীতির মাথাও শাশুড়িকে আশ্রমে পাঠানোর ভূত চেপে বসেছিল। প্রায়ই প্রীতি ফোনে লেগেই থাকতো, কখনো বান্ধবীদের সঙ্গে শাশুড়ির নিন্দা করত, আবার কখনো মায়ের কাছে নিজের শ্বশুর বাড়ির সব খবর খুলে বলতো। একদিন এমনই ফোনে কথা বলার সময় প্রীতির কিছু কথা লক্ষ্মীদেবীর কানে পড়ে যায়। কিছুক্ষণ পরে তিনি শান্তভাবে পুত্রবধূর কাছে এসে বললেন, বৌমা, শ্বশুর বাড়ির সব কথা বাপের বাড়িতে বলা ঠিক নয়। এইটুকু শুনেই প্রীতি হঠাৎ জ্বলে উঠল, চিৎকার করে বলল, মা, আপনার কি একটুকু ভদ্রতা নেই? লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শোনা কি ভালো? নিজের পুত্রবধূর ওপর গোয়েন্দাগিরি করতে আপনার একটু লজ্জা হলো না? প্রীতির এমন আচরণে লক্ষ্মী দেবী স্তব্ধ হয়ে গেলেন। বলবেন কাকে? বউ তো কিছুই বুঝতে রাজি নয়, আর ছেলেকে তিনি অযথা কষ্ট দিতে চান না, তাই নীরবে অপমানের বিষ দিলে সহ্য করে নিলেন। কিন্তু প্রীতি থামবার পাত্রী নয়। রাতে খাওয়া দাওয়ার পর বিবেক ঘরে ঢুকতেই সে আবার শুরু করলো, তোমার মা যতদিন থাকবে আমার জীবন ততদিন নরক হয়ে থাকবে। প্রাইভেসি বলে তো কিছুই নেই, ফোনে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলা যায় না। এই সামান্য বিষয়েও এসে লেকচার দিতে শুরু করে। কতবার বলেছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আরে বৃদ্ধাশ্রম তো এইসব বুড়ো লোকদের জন্যই বানানো, সেখানে গিয়ে নিজের বয়সের মানুষ পাবে, মনও ভালো থাকবে। বিবেক কড়া স্বরে বলল, বড়রা যদি কিছু বলেন তা আমাদের ভালোর জন্যই বলেন, কিন্তু এসব তোমার মাথায় ঢোকে না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি কোনোদিনও আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। তুমি জানো না আমার মা আমার জন্য কত ত্যাগ করেছে। আজ যখন ওনার আমায় দরকার, তখন আমি যদি পাশে না থাকি তাহলে ছেলে হওয়ার কোনো অধিকারই আমার নেই। প্রীতি তাচ্ছিল্যের সঙ্গে বলল, তোমার তো মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বিবেক তখন আবেগে ভেঙে পড়ল, বলল, তুমি জানো না কত কষ্ট করে মা আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে পেট ভরে খাওয়াতো। আমি মাত্র 10 বছর বয়সে বাবাকে হারাই, তারপর মা আমাকে একা ফেলে কোথাও চাকরি করতেও পারেনি, তাই বাড়ি থেকেই টিফিন সার্ভিস শুরু করেছিল। সন্ধ্যাবেলায় একটু সময় পেলেই আমাকে পড়াতো, আর পাশের স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের টিউশন দিত। দিন রাত খেটে আজ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। মায়ের কাছে হয়তো অনেক টাকা ছিল না, কিন্তু আমার একটাও চাওয়া অপূর্ণ রাখেনি। এই কথা বলতে বলতে বিবেকের চোখে জল চলে এলো। প্রীতি, আমি গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মাকে কখনো নয়। বিবেকের কথা শুনে প্রীতিও সেই মুহূর্তে চুপ করে গেল। কিছুদিন ঘরে শান্তি ফিরে এলো, কিন্তু সময় যত গড়ালো প্রীতির আগের ব্যবহার আবার শুরু হয়ে গেল। বিবেক ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল, সে বুঝতেই পারছিল না কিভাবে প্রীতিকে বোঝাবে। একদিন প্রীতি নিজের বাড়িতে সব বান্ধবীদের নিমন্ত্রণ করলো, তারপর শাশুড়ির কাছে এসে বলল, মা, আজ আমার কয়েকজন বান্ধবী আসবে, আপনি তো দারুণ স্ন্যাক্স বানান, আজ আপনি চা আর জলখাবার বানাবেন। লক্ষ্মীদেবীর হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, তবুও তিনি বউয়ের কথা ফেলতে না পেরে দুপুর থেকে রান্নার প্রস্তুতি শুরু করলেন। তার হাতের রান্নায় এমন স্বাদ ছিল যে নামি হোটেলের শেফরাও হার মানত। বান্ধবীরা আসার আগেই প্রায় সব পদ তৈরি হয়ে গিয়েছিল। ঠিক তখন প্রীতি এসে জিজ্ঞেস করলো, মা, আর কত দেরি? আমার বান্ধবীরা তো এখনই চলে আসবে। লক্ষ্মীদেবী বললেন, বাকি সব তৈরি, ওরা এলে আমি শুধু চা বানিয়ে দেব। এই সময় দরজার বেল বেজে উঠল। প্রীতি তাড়াহুড়ো করে বলল, মা, আপনি চা বানাতে থাকুন। তাড়াহুড়োর মধ্যে চা পাতার পাশে রাখা চিনির বদলে লবণের বোয়াম তুলে শাশুড়ির হাতে ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি শেষ করুন। চোখের চশমা না থাকায় লক্ষ্মীদেবী লবণ আর চিনি আলাদা করতে পারলেন না, ফলে চায়ে লবণ পড়ে গেল। এরই মধ্যে প্রীতি বান্ধবীদের নিয়ে ভেতরে এসে গল্পে মেতে উঠল। কিছুক্ষণ পর নানা রকম নাস্তা নিয়ে এসে এমন ভাব করলো যেন সবকিছু সে নিজেই বানিয়েছে। সবাই খেতে খেতে প্রশংসা করতে লাগলো। একজন বলল, আরে প্রীতি, স্ন্যাক্সগুলো তো অসম্ভব সুস্বাদু। আরেকজন বলল, সত্যি রে, এমন পকোড়া আমি জীবনে প্রথম খেলাম। আরেকজন জিজ্ঞেস করলো, বলতো এগুলো বানানো তুমি শিখলে কোথা থেকে?
লক্ষ্মী দেবী কিছু বলার আগেই প্রীতি হেসে বলল, আরে ইন্টারনেট দেখে শিখে নিয়েছি, এখন শুধু খাও আর মজা নাও। আর চাটাও আমার হাতে, দেখো কেমন হয়েছে। সবাই উৎসাহ নিয়ে চা খেতে শুরু করলো, কিন্তু এক চুমুক দিতেই সবার মুখ বিকৃত হয়ে গেল। কেউ বেসিনে গিয়ে বমি করতে লাগলো, কেউ আবার চা নামিয়ে রাখলো। এই দৃশ্য দেখে প্রীতি হতবাক হয়ে গেল। সে নিজে চা চেখে হঠাৎ চেঁচিয়ে উঠল, মা, আপনি এটা কি করেছেন? চায়ে লবণ দেয় নাকি? এতটুকু বুদ্ধি নেই আপনার? এই সময় প্রীতির বান্ধবীরা বলল, কি বলছো প্রীতি, তুমি তো বলেছিলে সবকিছু তুমি বানিয়েছো, তাহলে লবণও তো তোমারই দেওয়া। লক্ষ্মীদেবী শান্ত গলায় বললেন, দোষ আমারই হয়েছে, চা আমি বানিয়েছি, চোখে ঠিকমতো না দেখার জন্য ভুল করে লবণ পড়ে গেছে, আমাকে ক্ষমা করো মা। ঠিক তখনই প্রীতির এক ভদ্র স্বভাবের বান্ধবী উঠে এসে লক্ষ্মী দেবীকে জড়িয়ে ধরে বলল, না না আন্টি, আপনি আমাদের থেকে বড়, দয়া করে আমাদের কাছে ক্ষমা চাইবেন না, ছোটখাটো ভুল তো মানুষের হয়ই। এরপর প্রীতি আর কিছু না বলাই ঠিক মনে করলো। তার সব বান্ধবী বাড়ি চলে যাওয়ার পর প্রীতি যেন পুরো বাড়িটাকে ঝড়ের মতো উলট পালট করে দিল। সে রাগে ফেটে পড়ে লক্ষ্মী দেবীকে বলল, আমার একটা কথাই মাথায় ঢোকে না, আপনি আমাকে শান্তিতে বাঁচতে দেন না কেন? আপনি আসলে কি চান? শুধু আমার বান্ধবীদের জন্য একটু কাজ করতে বলেছিলাম, আর আপনি পুরো লবণের কৌটো চায়ের মধ্যে ঢেলে দিলেন। যখন এগুলো বানাতে আপনার ইচ্ছেই ছিল না, তখন পরিষ্কার বললেই পারতেন। কিন্তু এভাবে আমার অপমান করার দরকার কি ছিল? লক্ষ্মীদেবী শান্ত গলায় বললেন, বৌমা, আমি তো নিজের দিক থেকে সবটাই ভালোভাবে করার চেষ্টা করেছিলাম, আর চা বানানোর সময় লবণের কৌটাটাও তো তুমিই আমার হাতে দিয়েছিলে, এই বলে যে তোমার বান্ধবীরা এসে গেছে, তাড়াতাড়ি চা বানাও। এখন যদি আমার ভুলে চায়ে লবণ পড়ে যায়, তাতে আমার দোষটা কোথায়? এই কথাবার্তা চলছিল। এমন সময় বিবেক বাড়ি ফিরল। প্রীতিকে এতটা রাগান্বিত দেখে সে কারণ জানতে চাইলে প্রীতি চেঁচিয়ে সবকিছু বলে দিল। সব শুনে বিবেক বলল, প্রীতি, একটু খেয়াল তোমারও রাখা উচিত ছিল, মায়ের তো বয়স হয়েছে, কমপক্ষে কাজে ওনাকে হাতে হাতে সাহায্য তো করতে পারতে। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আপনি চশমা পরেন না কেন? যখনই চশমা ছাড়া কাজ করেন তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। বলুন তো, আপনার চশমাটা কোথায়? আমি এখনই এনে দিচ্ছি। লক্ষ্মী দেবী ধীরে বললেন, বাবা, আসলে আমার চশমাটা কিছুদিন আগে ভেঙে গেছে, তাই ঠিক করে দেখতে পাচ্ছি না, তাই ভুল হয়ে যাচ্ছে। বিবেক অবাক হয়ে বলল, মা, চশমা ভেঙে গেছে, এটা আপনি আমাকে আগে জানাননি কেন? লক্ষ্মীদেবী নরম গলায় বললেন, বাবা, আমি তো বৌমাকে বলেছিলাম, কিন্তু ও বলল এই মাসে খরচ অনেক বেশি হয়েছে, পরের মাসে আমার চশমা বানিয়ে আনবে। এই কথা শুনে বিবেক প্রশ্ন ভরা চোখে প্রীতির দিকে তাকালো। প্রীতি নিজেকে বাঁচাতে বলল, আমি কি মানুষ নই? ভুলে গিয়েছিলাম। বিবেক তখন বলল, প্রীতি, তুমি যদি মানুষ হয়ে ভুল করতে পারো, তাহলে আমার মাও মানুষ। একটা ছোট ভুলের জন্য তুমি এমন চেঁচামেচি করো যেন মা কোনো বড় অপরাধ করে ফেলেছেন। তোমার এই প্রতিদিনের ব্যবহার আমাকে সত্যিই ক্লান্ত করে দিয়েছে। এত কথা শুনে প্রীতির রাগ সপ্তমে উঠল। সে চিৎকার করে বলল, তুমি তো কেবল তোমার মাকেই দেখতে পাবো, আর আমি তোমার জীবনে, আমি থাকি বা না থাকি, তাতে তোমার কিছু যায় আসে না। যদি তাই হয় তবে ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আজকের পর আমার তোমার সঙ্গে বা এই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কথা বলে প্রীতি পা ঠুকে নিজের ঘরে চলে গেল। ব্যাগ বের করে নিজের আর ছেলের জামা কাপড় গুছোতে শুরু করলো। লক্ষ্মীদেবী তখন তার কাছে এসে হাত জোর করে অনুরোধ করলেন, বৌমা, আমার জন্য তোমরা দুজন সংসার ভাঙছো কেন? যদি আমার উপস্থিতি তোমার ভালো না লাগে, তাহলে আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাব। এই সময় বিবেক এসে দৃঢ় কণ্ঠে বলল, না মা, আপনাকে কারো কাছে হাত জোড় করতে হবে না, আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। প্রীতির যদি আপনার সঙ্গে থাকতে সমস্যা হয় তাহলে সে যেতে পারে, কিন্তু আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। প্রতিদিনের এই ঝগড়ায় আমিও ক্লান্ত। প্রীতি সবকিছু গুছিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, যদি তুমি চাও আমাদের সংসার আবার ঠিক হোক, তাহলে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তবেই আমি ফিরে আসব। না হলে আমি আর কোনোদিনও এই বাড়িতে পা রাখবো না। এই কথা বলে প্রীতি বাপের বাড়ি চলে গেল। বিবেক তাকে আটকানোর চেষ্টা করলো না।
কারণ এবার সে সমস্যার স্থায়ী সমাধান চাইছিল। সারাদিনের ঘটনার পর লক্ষ্মীদেবী গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বিবেকের কাছে এসে বললেন, বাবা, এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে পরিস্থিতি আরো খারাপ হয়। তোমার সংসার ভেঙে যাক, আমি সেটা একেবারেই চাই না। তাই আমি কালই বৃদ্ধাশ্রমে চলে যাব। তারপর তুমি বৌমাকে বাড়ি ফিরিয়ে আনবে। বিবেক দৃঢ়ভাবে বলল, না মা, সংসার একজন মানুষের চেষ্টায় চলে না, দুজনের সমান দায়িত্ব লাগে। কিন্তু এখানে তোমার বউ কোনো দায়িত্বই নিতে চাইছে না। এবার ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। এই কথা ভেবে সে কোথাও ফোন করলো। এদিকে শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া করে প্রীতি যখন বাপের বাড়িতে এসে পৌঁছলো, তখন তার বাবা মা চিন্তায় পড়ে গেলেন। তবে কেউ তাকে কিছু বলল না। প্রথম দুদিন দিদি শাশুড়ি খুব যত্ন নিল, কিন্তু তৃতীয় দিন প্রীতি যখন তার বাবা মায়ের সঙ্গে বসেছিল, তখন তার বৌদি খাবার পরিবেশন করলো। প্লেট দেখে প্রীতির বাবা বললেন, বৌমা, তরকারিতে তেল একটু বেশি হয়েছে। তুমি তো জানো আমার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তেল একটু কম দিও। এই কথা শুনে বৌদি হঠাৎ রেগে গেল। বাবা, এটাই তো আপনার রোজকার অভ্যাস। কখনো বলেন তরকারিতে তেল বেশি, কখনো বলেন চায়ে চিনি বেশি। আমি তো এইসব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছি। থেমে না থেকে সারাদিন কাজ করি, তার ওপর আপনাদের এই খোটা। আর প্রতিদিনই কোনো না কোনো অতিথি চলে আসে, তাদের আপ্যায়নের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এখানে না আমি প্রাইভেসি পাই, না নিজের মতো করে বাঁচতে পারি। প্রীতির দিকে তাকিয়ে সে আরো বলল, আমারও নিজের জীবন আছে। আমি আর সবার চাকরি করতে চাই না, আলাদা থাকতে চাই। এই কথা শুনে প্রীতি হতবাক হয়ে গেল। তারপর প্রীতি বলল, বৌদি, এতটুকু বিষয় নিয়ে আপনি এত রাগ করছেন কেন? তখন তার বৌদি কঠিন গলায় বলল, আমাদের মাঝখানে আপনার কথা বলার কোনো দরকার নেই। এটা আমাদের পরিবারের ব্যাপার। আপনি আপনার সংসার দেখুন। আপনি এই বাড়ির অতিথি, অতিথির মতোই থাকুন। এই কথা শুনে প্রীতি রেগে গিয়ে বলল, বৌদি, আপনি আমাকে অতিথি বলার সাহস কিভাবে পেলেন? আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির ওপর আমারও সমান অধিকার আছে। বৌদি কড়া স্বরে উত্তর দিল, না, এটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি তো সেটা, যে বাড়ি ছেড়ে আপনি এখানে এসে বসে আছেন। বৌদির মুখে এমন কথা শুনে প্রীতি স্তব্ধ হয়ে গেল। তার আচরণে সে ভীষণ আঘাত পেল। একটু নিজেকে সামলে নিয়ে প্রীতি বলল, বৌদি, বাবা এমন কি বলেছিলেন যে আপনি এতটা চটে গেলেন? আলাদা থাকার কথাই বা বলছেন কেন? আমি তো অবাক হচ্ছি। আপনি তো আগে কখনো এমন ছিলেন না। সব সময় হাসি মুখে সংসারের কাজ করতেন, মা বাবাকে খুব সম্মান দিতেন। আজ হঠাৎ কি হলো যে বাবার সমান আপনার শ্বশুরের সঙ্গে এমন ব্যবহার করছেন? তখন বৌদি বলল, এতে অবাক হওয়ার কি আছে? আজকাল তো কোনো মেয়েই শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না। সবাই দায়িত্ব থেকে মুক্তি চায়, আলাদা সংসার গড়তে চায়, স্বামীকে ভালোবাসে, কিন্তু যারা তাকে জন্ম দিয়েছেন তাদের সেবা করতে চায় না। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি নিজের শ্বশুর বাড়িতেই দেখুন। আপনার শাশুড়ি সারাদিন আপনার পাশে থেকে ঘরের কাজে সাহায্য করেন, তবুও তার উপস্থিতি আপনাকে এতটাই অসহ্য লাগে যে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জেদ নিয়ে আপনি বাপের বাড়িতে এসে বসেছেন। আপনি নিজেই যখন আপনার শাশুড়ি মায়ের থেকে মুক্তি পেতে চান, তখন এসব কথা আমাকে বলার অধিকার আপনার কোথায়? বৌদির এই কথা শুনে প্রীতির চোখ জলে ভরে উঠল। এরপর সে ধীরে ধীরে নিজের মায়ের দিকে তাকালো। ঠিক তখনই তার মা হঠাৎ উঠে এসে প্রীতির গালে এক চড় কষিয়ে দিলেন। মায়ের এমন আচরণ দেখে প্রীতি হতভম্ব হয়ে গেল। সে কাপা গলায় বলল, মা, বৌদি তো আপনাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, তবুও চটটা আপনি আমাকে মারলেন। মা রেগে গিয়ে বললেন, লজ্জা নেই তোর? যখন তুই নিজের শাশুড়ির ওপর চেঁচিয়ে উঠিস, তাকে নানান কথা শোনাস, এমনকি তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জেদ ধরিস, তখন তোর এই নৈতিকতা কোথায় যায়? যার ছেলের টাকায় তুই আরামে জীবন কাটাস, সেই ছেলেকে জন্ম দেওয়া মাকেই তুই অপমান করিস। তখন কি তোর মনে পড়ে না শাশুড়িও মায়েরই সমান? তখন তুই নিজেকে একদম ঠিক মনে করিস। আর আজ যখন একই ব্যবহার তোর বৌদি আমাদের সঙ্গে করলো, তখন সে তোর চোখে ভুল হয়ে গেল। আজ আমাদের সঙ্গে এমন ব্যবহার হতে দেখে তোর কত কষ্ট হচ্ছে বলতো? এই কথা শুনে প্রীতির চোখ লজ্জায় নিচু হয়ে গেল। মা আরো বললেন,
আমি তোকে কতবার বলেছি, শ্বশুর বাড়ির কথা শ্বশুর বাড়িতেই রাখবি, বাপের বাড়িতে এনে ঢাকঢোল পেটানোর দরকার নেই। আমাদের মানুষ করার রীতিতে কখনো ভুল শিক্ষা ছিল না। আমি তোকে কখনো এমন পরামর্শ দিইনি, কিন্তু আজ তোর এই আচরণের কারণে আমাদের মানুষ করার উপরও প্রশ্ন উঠবে। তোর শ্বশুরবাড়ির লোক ভাববে তোর মাই তোর মাথায় এইসব ঢুকিয়েছে এবং শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা শিখিয়েছে। আজকের আগে কি তুই কখনো দেখেছিস তোর বৌদি আমাদের সঙ্গে এমন কথা বলেছে? সে তো কখনো উঁচু গলায় কথাই বলতো না, কিন্তু তোর দেখাদেখিতে ওর উপরও খারাপ প্রভাব পড়ছে। মায়ের কথাগুলো প্রীতির হৃদয়কে নাড়া দিয়ে গেল। সে বুঝতে পারল সে যা নিজের শাশুড়ির সঙ্গে করছিল তারই প্রতিফলন আজ তার বাবা মাকে সহ্য করতে হচ্ছে। মানুষ যা করে একদিন ঠিক সেটাই ফিরে পায়, এটাই প্রকৃতির অটল নিয়ম। সে অনেকক্ষণ চুপচাপ বসে ভাবতে লাগলো। রাত অনেক হয়ে গেল, কিন্তু তার চোখে ঘুম এলো না। পরদিন ভোর হতেই প্রীতি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রীতি বাড়ি ফিরতেই লক্ষ্মীদেবী তাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি কিছু বলার আগেই প্রীতি তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। স্বার্থ আমার চোখ ঢেকে দিয়েছিল, তাই আমি আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি। এই দৃশ্য দেখে লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ তাকে তুলে নিজের বুকে জড়িয়ে নিলেন। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে কত কথা শুনিয়েছি, আর আপনি এক মুহূর্তেই আমাকে ক্ষমা করে দিলেন। শাশুড়ির বুকে মুখ রেখে প্রীতি হাউমাউ করে কেঁদে উঠল। লক্ষ্মীদেবী নিজের আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিলেন। তবুও লক্ষ্মীদেবী বুঝতে পারছিলেন না মাত্র দুদিনে এমন কি ঘটল যে প্রীতি ফিরে এসে এভাবে ক্ষমা চাইছে। এই সময় বিবেক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রীতির কান্নার শব্দ শুনে সে বাইরে এলো। শাশুড়ি বউকে একসঙ্গে জড়িয়ে থাকতে দেখে তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই সে নিজের শাশুড়ি মাকে ফোন করলো। কৃতজ্ঞতার সঙ্গে বলল, মা, আপনাকে প্রণাম। আপনি না থাকলে আজ হয়তো আমার সংসার ভেঙে যেত। যদি সব মা বাবা সন্তানের ভুলগুলো অন্ধ সমর্থন না করে এইভাবে সঠিক পথে ফেরান, তাহলে কোনো পরিবারই ভাঙবে না। এই কথা বলতে বলতে বিবেকের চোখ জলে ভিজে উঠল। আসলে যেদিন প্রীতি ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিল, সেদিনই বিবেক তার শাশুড়ি মাকে ফোন করে সব কথা খুলে বলেছিল এবং সাহায্য চেয়েছিল। প্রীতির মা তার জামাইকে খুব ভালো করেই চিনতেন, তাই প্রীতির বাপের বাড়িতে যা কিছু ঘটেছিল সবটাই ছিল তার মা, বাবা আর বৌদির পরিকল্পিত অভিনয়, যাতে প্রীতিকে সঠিক পথে আনা যায়। আজ প্রীতি আনন্দের সঙ্গে ঘরের সব কাজ করছিল। বিবেক যখন বাড়ি ফিরল, তখন আর চিৎকার চেঁচামেচির শব্দ নয়, বরং পুরো বাড়ি ভরেছিল হাসি আর গল্পের আওয়াজে। এই দৃশ্য দেখে বিবেক মনে মনে ভাবল, প্রীতির মায়ের মতো যদি সব বাবা মা একটু বুদ্ধি আর ধৈর্যের সঙ্গে কাজ করেন, তাহলে কত সংসার ভাঙার হাত থেকে বাঁচতে পারে। আজকের প্রশ্ন, প্রীতির বাবা মা কি এমন করেছিলেন যে প্রীতি শ্বশুরবাড়িতে ফিরে আসতে বাধ্য হলো? আপনার উত্তর কমেন্ট বক্সে জানান। আর বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।